বাম আমলে ভূমিহীন পরিবারদের বিলি করা হয়েছিল খাস জমি। তৃণমূল আমলে সেই জমি ভূমিহীনদের কাছ থেকে কেড়ে বেদখল করে নেওয়া হয়। এই অভিযোগ তুলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাতারের কাশীপুর গ্রামের প্রায় 14 একর খাস জমি পুনরায় দখল নিল সিপিএম। রবিবার 22শে জুন সিপিএমের কর্মী সমর্থকরা মিছিল করে মাঠে যান। এরপর জমিগুলিতে লাল পতাকা পুঁতে দেওয়া হয়। তৃণমূল আমলে সেই জমি ভূমিহীনদের কাছ থেকে কেড়ে দখল করে নেওয়া হয়েছিল। এই অভিযোগ তুলে ভাতারের কাশীপুর গ্রামে প্রায় 14 একর খাস জমি আবারও দখল নিল সিপিএম। এদিন সিপিএম এর কর্মী সমর্থকরা মিছিল করে মাঠে যান। তারপর জমিগুলোতে লাল পতাকা পুঁতে দেওয়া হয়। তৃণমূলের দাবি জমি সরকারের, সিপিএম অন্যায়ভাবে পতাকা পুঁতেছে। কারণ বাম আমলে এই জমির পাট্টা দেওয়া হলেও সেই পাট্টা ছিল জাল। কয়েক মাস আগে রাজ্য সরকার সরকারি খাস জমিগুলিতে এবং বিভিন্ন দফতরের জমিগুলিকে চিহ্নিত করে সাইনবোর্ড লাগাতে শুরু করে। এদিন সিপিএম এর কর্মী সমর্থকরা মিছিল করে মাঠে যান। কাশীপুরে প্রায় 14 একর খাস জমি এককালে ছিল কামারপাড়া গ্রামের জমিদার পরিবারের। রাজ্যের ভূমি সংস্কার আইনে খাস হয়ে যায়। সিপিএম এর দাবি ওই খাস জমিগুলি বাম আমলে কাশীপুর গ্রামের হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলির মধ্যে বিলি করা হয়েছিল। শতাধিক পরিবারের মধ্যে তখন বেশ কিছু পরিবারকে পাট্টাও দেওয়া হয়। রবিবার সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ভাতার 2 নম্বর ব্লক কমিটির সম্পাদক তারাপদ ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন মিছিল করে ওইখানে গিয়ে পতাকা পুঁতে দেয়। তাদের দাবি প্রায় 25 বছর আগে কাশীপুর মৌজায় 14 থেকে 15 একর খাস জমি এলাকার ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বিলি করা হয়েছিল। শতাধিক গরিব পরিবার চাষাবাদ করে আসছিলেন। বহু পরিবারকে তখন পাট্টাও দেওয়া হয়, কিন্তু বছর 3 আগে সেই জমি নিয়ে নেয় শাসক দল। অসৎ উপায়ে রেকর্ডভুক্ত করে ফেলে তারা। সেগুলো কিছু বিভিন্ন সংস্থাকে বিক্রিও করে দেওয়া হয়। আমরা আইনের পথে লড়াই করার পর ওই জমি আবারও সরকারের খতিয়ানে চলে এসেছে। আমরা চাই গরিব মানুষ আবারও ওই জমিতে চাষবাস শুরু করুক, কারণ এটাই তো তাদের পেটের ভাত দেয়। কৃষক নেতা নজরুল হক কি বলছেন শোনাবো। দখল নিয়ে কি বলবেন? জমি দখল বলতে কাশীপুর মৌজায় এখানে প্রায় আমাদের 75 একর মতো জমি, 75 একর মতো জমি, যেটা ভেস্ট অর্থাৎ খাস ছিল, খাস জমি। সেই জমি দীর্ঘদিন ধরে খাস বিগ্রাহতের জমি, এবং সেই বিগ্রাহতের নিজেই তার দিয়েছিল, ডিক্লারেশন দিয়েছিল, মানে তার সুবাদেই সেই বিগ্রাহতে সেটা খাসে পড়েছিল জমিটা। সেই জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার যেহেতু ওই এলাকাটাতে আদিবাসী অধ্যুষিত এলাকা, তপশিল জাতি এবং তপশিল উপজাতি লোকেরা তাদের, এবং বহুজনের কাছে পাট্টাও হাতে আছে, সেই পাট্টাগুলো রেকর্ড হয়নি। কিন্তু সেই জমি হঠাৎ করে এই আমলে তৃণমূল আসার পরেই তৃণমূলের যা কাজ, তারা বেশি মধ্যস্থতা করে কিছু কতিপয় ব্যক্তি তারা একজন মারোয়ারিকে নিয়ে এসে সেই জমি, এই বিএলআর অফিস এখন যেমন ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে, টাকা খাইয়ে সেই জমি ওয়ান খতিয়ানের জমিকে মালিকানাধীন করে দেয়, এবং সেই মালিকানাধীনের সুবাদে সেই জমি এক মারোয়ারি কি ঝুনঝুনওয়ালা এসে সেই জমি ক্রয় করে। এবং সেই ক্রয় করার পর আমরা যখন জানতে পারলাম, না, আমরা সারা ভারত কৃষক সভা ভাতার তৎকালীন জোনাল কমিটি, এখন ভাতার ব্লক কমিটি হয়েছে, সেই জোনাল কমিটির উদ্যোগে আমরা উদ্যোগ নিয়ে, আমি তখন জোনাল সেক্রেটারি, সেই কৃষক আমরা বিএলআরও, সেই সময়কার বিএলআরও তৎকালীন বৃদ্ধ মাধব মণ্ডল, ওনার কাছে আমরা দরবার করি এবং ডেপুটেশন দরখাস্ত দেওয়ার পর, এবং আমাদের যেসব কাগজপত্র নথিপত্র, পুরানো নথিপত্র, তার অর্ডার শিট সব কিছু দেখিয়ে উনি আবার সেই কাগজ ডিএলআরও অফিসের পর এসডিএলআরও নিজে সরজমিনে তদন্ত করে সেই সব জমি এবং পাট্টাগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল পাট্টাধারীদের দিয়ে দরখাস্তও করাই। সেই দরখাস্তের সুবাদে সেই জমিগুলো পুনরায় একে একে সেই ডিএলআরওর অর্ডার শিট আগেকার সেই নথি দেখে তার অর্ডার শিটের ভিত্তিতে
আমরা এ পর্যন্ত প্রায় 50 একর জমি আমরা ওয়ান খতিয়ানে ঢোকাতে পেরেছি, আর কিছু জটিলতা, আইনি জটিলতার কারণে 10 একর মতো জমি তারা এখনও অফিস এখনও ঢোকায়নি। সেই জমি দখল হয়ে গিয়েছিল, সেই জমি আবার পুনরায় আমরা বারবার তখন বাউন্ডারি ওয়াল দিচ্ছিল এবং বিদ্যুতায়ন করছিল, সেখানে আমরা বারবার অফিসকে জানাই এবং বিদ্যুৎ অফিসেও আমরা অবজেকশন দিই। পরবর্তীতে সেই প্রশাসনের কাছেও দ্বারস্থ হয় এবং এই বিএলআরও যে এখন প্রদীপ কুমার মণ্ডল যে বিএলআরও এসছে, এনাকেও আমরা বিষয়টা জানাই এবং উনি একটা নির্দেশও জারি করে দিলেন, নোটিশ জারি করে দিলেন আরআইয়ের মাধ্যমে যে সরকারি ল্যান্ড ওখানে কোনো রকম কিছু করা যাবে না। কিন্তু তারা যেহেতু পয়সার জোরে বিভিন্নভাবে পুলিশকে করে তারা মোটিভেট করে সেই জমি তারা নিজেদের মতো করে চালাচ্ছিল। যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি কিন্তু বলছেন যে এই জমির পাট্টা দেওয়া হয়েছিল বাম আমলে, কিন্তু সেই পাট্টা ছিল জাল। তাই তৃণমূল সরকার ক্ষমতায় এসে জমি দখল করে নেয়। সেই জমি কি করে সিপিএম দখল করলো, কি বলছেন তিনি শোনাবো। দেখুন, প্রথমত অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তৃণমূল কংগ্রেসের নামে। এই পাট্টা সিপিএম দিয়েছিল তাদের আমলে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় পাট্টাটা জাল ছিল। তো সুতরাং সরকার তার জমি ফেরত নিয়ে নিয়েছে। জমিটা কারুর নয়, জমিটা সরকারের জমি। তো সরকারের কাছে জমিটা গেছে। এখন সিপিএম কেন যে ওই মাঠে নেমে জমি দখল করতে গেল ওটা আমরা বুঝতে পারলাম না। কারণ সিপিএম কি ওই জমি চাষ করতো না? তাহলে তাদের যদি ভূমিহীন কোনো কৃষক থাকে তাহলে সরকারের কাছে আবেদন করতেই পারে। সরকার নিশ্চয়ই, এখানে তো দলমত নির্বিশেষে পাট্টা দেওয়া হয়। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সকলকে দেয়। তো যে ভূমিহীন সে দরখাস্ত করতেই পারে, সে দরখাস্ত করুক। কিন্তু সিপিএম এ কাজ করে বাজার গরম করতে চাইছে 2026 নির্বাচনের আগে, এটা ঠিক না। কারণ দখলের রাজনীতি তো ওদের বরাবরের, এবং ওরা দখলের রাজনীতি করেই আজকে এত বছর ধরে ক্ষমতায় টিকেছিল। কারুর ঘর পোড়ানো, কারুর জমি দখল করা, কারুর বাড়ি দখল করা। আজকে আবার তারা ভাবছে যে সেরকম একটা কিছু করে প্রচারের আলোতে আসবো, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। কারণ 26-এর নির্বাচন, সেই নির্বাচনে মানুষ বেছে নিয়েছে তারা কার সঙ্গে থাকবে। এসব করে কোনো লাভ হবে না। আর বলছি, এটা সম্পূর্ণ সরকারি জমি, সরকার পাট্টা দেবে। যারা ভূমিহীন তারা আবেদন করতেই পারে। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখানে শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরা পাট্টা পায় সেটা নয়, সব দলের লোকেরা পায়। তো করতেই পারে। এর মধ্যে সিপিএমের ওই ঝান্ডা নিয়ে আর কিছু মিডিয়াকে নিয়ে গিয়ে প্রচার করে কোনো লাভ হবে না। ওই জমিগুলোর তো পাট্টা ছিল। যারা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।